ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর সম্পাদ্য। আমরা জানি মাধ্যমিকে দুটো সম্পাদ্য থাকে, দুটো সম্পাদ্যের মধ্যে আমাকে একটা সম্পাদ্য করতে হয়, তাতে 5 নম্বর থাকে। এছাড়াও শর্ট কোশ্চেনে এই যে সম্পাদ্যের কনসেপ্টগুলি আছে সেগুলি থেকেও শর্ট কোশ্চেন পড়তে পারে। তাই আমরা সম্পাদ্য ভালো করে বুঝবো, বোঝার চেষ্টা করব এবং প্র্যাকটিস করব। আগেই আমরা পরিবৃত্ত নিয়ে আলোচনা করেছি, আজ আমরা অন্তবৃত্ত নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর এটি 11তম অধ্যায়। এই অধ্যায়ে সম্পাদ্য নিয়ে আলোচনা হয়েছে এবং দুটি সম্পাদ্য, একটা অন্তবৃত্ত একটা পরিবৃত্ত। পরিবৃত্ত মানে আমরা যেটা দেখেছি, একটা ত্রিভুজ, তার বাইরে একটা বৃত্ত, ওই বৃত্তের ওই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু ওই বৃত্তের পরিধি বরাবর গেছে। আবার আমরা যদি অন্তবৃত্তের সংজ্ঞা দেখি, দেখবো ত্রিভুজের ভেতরে অবস্থিত, তাহলে অন্ত মানে হচ্ছে ভিতরে, পরিমাণ হচ্ছে বাইরে। ভেতরে অবস্থিত বৃত্তটি যা ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে, ওখানে কি বলে 3টি শীর্ষবিন্দুকে স্পর্শ করে, এখানে 3টি বাহুকে স্পর্শ করে, সেটি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত, অর্থাৎ সেটি ওই ত্রিভুজের ভিতরে অবস্থান করছে। এবার এই যে ত্রিভুজ আঁকার কনসেপ্টটা প্রথমে আমাকে নিয়ে আসতে হবে। ত্রিভুজ আমরা বিভিন্ন রকম ত্রিভুজ অঙ্কন কিন্তু আমরা ক্লাস 7-এ শিখেছি। তাই ক্লাস 7-এর যদি তোমরা না দেখে থাকো জ্যামিতিগুলি বা না বুঝে থাকো, অবশ্যই কিন্তু সেগুলি আগে দেখবে। যদি কোথাও বোঝানোর প্রয়োজন মনে হয়, যে কোথাও তোমাদের এগুলি লাগবে, অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলি নিয়েও আমরা তোমাদের ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্তবৃত্ত এবং পরিবৃত্ত দুটোর কিন্তু একটা ফিক্সড নিয়ম আছে, সেই নিয়মেই হবে, কিন্তু ত্রিভুজগুলো আলাদা আলাদা নিয়ম। সেই ত্রিভুজগুলো আঁকা প্র্যাকটিস করতে হবে বারবার। জ্যামিতি যত প্র্যাকটিস করবে তত নিখুঁত হবে, নাম্বার 5-এ 5 পেতে সুবিধা হবে। তাই প্রথমেই আমরা 3টি বাহু দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করি এবং সেই ত্রিভুজের সমান সেই ত্রিভুজের একটা অন্তবৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথমেই আমরা 3টে বাহু নিয়ে নিই। 3টে বাহু 5, 6, 7 নিতে পারি, 6, 7, 8 নিতে পারি, যে কোনো 3টে বাহু প্রথমে নিয়ে নিই। বাহু ছাড়াও আমরা কোণ দিয়েও ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে আজ আমাদের যে সম্পাদ্যটি আছে অন্তবৃত্ত, সেটি প্রথমে আমরা 3টি বাহু প্রথমে নেব। দেখো কত করলাম, 5, 6 এবং 7, 3টি বাহু নিয়ে নিই। 0 থেকে সবসময় আমরা কাউন্ট করি, 0 থেকে, ঠিক আছে? তাহলে 0 থেকে 5, তাহলে প্রথমে হলো 0 থেকে 5। আমি কিন্তু এখানে পেনে করছি, যেহেতু তোমাদের ক্লাসটি করাচ্ছি, বুঝতে অসুবিধা হতে পারে, এখানে হেজি চলে আসতে পারে বা বুঝতে না পারো, তার জন্য পেনে কর। তোমরা কিন্তু সবসময় পেন্সিলই ইউজ করবে জ্যামিতি করার সময়। একটা হচ্ছে 0 থেকে 6 এবং আরেকটি হচ্ছে 0 থেকে 7 বা 7 থেকে 0। তাহলে প্রত্যেকটা 0 থেকে মান নিলাম। তাহলে একটা হচ্ছে 5 সেমি, 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 7 সেন্টিমিটার। এছাড়া সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিংবা এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হতে পারে, কোণ ভেদে ত্রিভুজগুলি হতে পারে, দুটো কোণ দেওয়া আছে, কিংবা একটা কোণ দুটো বাহু দেওয়া আছে, বিভিন্নভাবে ত্রিভুজগুলি হতে পারে। তো প্রথমেই এই ত্রিভুজটা অঙ্কন করতে গেলে আমার যেটা করতে হবে, যে কোনো একটা বাহু নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিই। দেখো কোনো জায়গা, বারবার একটা কথা বলছি, যে কোনো জায়গা বুঝতে না পারলে কিন্তু জানাতে হবে। দেখো প্রথমে যে কোনো একটা বাহু নিলাম। বাহু নেওয়ার পর যে বড় বাহুটা আছে, সেই বাহুটাকে প্রথমে মাপটা করলাম, ঠিক আছে? বড় বাহুটা মাপ করে প্রথমেই কেটে নিলাম, ঠিক আছে? তারপর আমরা 6 সেমি যেটা আছে সেটা মাপ করলাম, ঠিক আছে? 6 সেমিটা আমি কি করব, এখান থেকে মাপ করেও কাটতে পারি, কিংবা এদিকে বসেও কাটতে পারি, আমি যে কোনোটাই নিতে পারি, ঠিক আছে? যখন নাম বলে দেবে সেই নাম অনুযায়ী করবে, এছাড়া এখানে তো আমার নাম বলে দেয়নি, তাই নাম অনুযায়ী করার প্রয়োজনও নেই। তারপর আমরা এখানে বসালাম এই বিন্দুতে, ঠিক আছে? তাহলে যে বৃত্তচাপগুলি পরস্পর ছেদ করলো সেগুলোকে আমি যোগ করে নিই। তাহলে এখানে একটা দেখো, এখানে যোগ করে নিলাম, আর এখানেও যে বৃত্তচাপ দুটো আছে সেখানেও আমি যোগ করে নিলাম। এবার এটার নাম আমি দিলাম ABC, একটা নাম দিয়ে দিলাম। দেখো যখন পরিবৃত্ত অঙ্কন আমরা করছিলাম তখন আমরা বাহুগুলিকে সমদ্বিখণ্ড করছিলাম। এখানে যেটা হবে, আমার কোণগুলিকে সমদ্বিখণ্ড করতে হবে, এবং কোণগুলিকে ঠিকঠাকভাবে সমদ্বিখণ্ড করতে হবে। পরিবৃত্তের ক্ষেত্রে যেমন মিল ছিল, অন্তবৃত্তের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই যখন ত্রিভুজগুলি অঙ্কন করবে তখন কিন্তু পারফেক্ট ভাবে ত্রিভুজগুলিকে অঙ্কন করবে। দেখো কোণ সমদ্বিখণ্ড করতে গেলে একটা শীর্ষবিন্দু ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। একই
বৃত্তচাপ ধরে দুটো কোণের আমি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এবার যেখানে ছেদ করলো এটা কাছাকাছি হয়ে যাবে, একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, একটু বাড়িয়ে নিচ্ছি। যেখানে দেখো দুটো রেখাকে বৃত্তচাপটি দুই জায়গায় ছেদ করেছে। এবার আমরা এটাকে অন্য কালিতে আমরা জয়েন্টটা করছি। দেখো এটা যেখানে ক্রস করছে সেই জায়গাটা হচ্ছে একটা বিন্দু নিয়ে নিলাম। বিন্দু নিলে কি হবে, আমার রেখাগুলি অঙ্কন করতে সুবিধা হবে। তাহলে এই যে রেখা, ঠিক আছে। আবার এই যে বৃত্তচাপ, এখান থেকে যে রেখাতে ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ যদি ভিতরে হয়ে যায়, এই দুটো বৃত্তচাপ কিন্তু একই মাপের করব। বারবার বলছি, যখন একটি কোণের সমদ্বিখণ্ড করছি ওই দুটো বৃত্তচাপ যেন একই মাপে হয়। তাহলে আবার দেখো এখানে পরস্পর ছেদ করেছে, এই তো কোণ আছেই। এবার এই দুটোকেও আমি সংযোগ করব। ঠিক আছে, এই দুটোকে সংযোগ করলাম। তাহলে দেখো একটা বিন্দুতে ওই যে সমদ্বিখণ্ডক দুটি ছেদ করেছে। এবার আমি যেখানে পরস্পর ছেদ করেছে সেখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কার উপর? ভূমির উপর। তাহলে ভূমির উপর বৃত্তচাপটা অঙ্কন করি। দেখো ভূমির উপর বৃত্তচাপটা অঙ্কন করলাম। এই যে ভূমির উপর বৃত্তচাপটা অঙ্কন হলো, ভূমিকে যে দুটো বিন্দুতে স্পর্শ করেছে সেখান থেকে আবার নিচের দিকে একই মাপে দুটো বৃত্তচাপ অঙ্কন করব। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় খাতাটিকে ঘুরিয়ে নেবে। দেখো এখান থেকে একটা বৃত্তচাপ, আবার এখানে যেখানে ছেদ করেছে অর্থাৎ এই যে জায়গাতে ভূমি ছেদ করছে বৃত্তচাপটা সেখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, মানে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে পদ্ধতিটা আমরা ইউজ করি। ঠিক আছে, মানে লম্ব আঁকার জন্য। তাহলে এবার এটা আমরা কি করব, এই দুটো বৃত্তচাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেখানের সঙ্গে আগের সমদ্বিখণ্ডক দুটিকে যোগ করব। ঠিক আছে, তাহলে আগের সমদ্বিখণ্ডক দুটিকে যোগ করলাম। এর ফলে দেখো আমরা যে সমদ্বিখণ্ডকটা অঙ্কন করলাম, এর ফলে এই যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটার আমরা মেজারমেন্ট করব। ঠিক আছে, যেটা পরস্পর ছেদ করছে পরিবৃত্তের ব্যাসার্ধটাকে মাপ করব। দেখো পরিবৃত্তের ব্যাসার্ধটা আমরা মাপ করার পর সেখান থেকে আমরা কি করব, সেটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, সেই বৃত্তটা যখনই আমরা অঙ্কন করব তখন দেখবে যে একটি ওই বৃত্তের ব্যাসার্ধটি ত্রিভুজের 3টি বাহুকে ছেদ করছে। তাহলে আমরা বৃত্তটি অঙ্কন করি। দেখো বৃত্তটি অঙ্কন করছি। দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তটি অঙ্কন করলাম। এখানে যখন বৃত্তটি অঙ্কন করলাম দেখবে সামান্য এই যে ত্রিভুজের রেখাটাকে ছেদ করেছে, সামান্য কোথাও হয়তো যখন আমি ব্যাসার্ধটি এই সমদ্বিখণ্ডগুলি করেছি কোথাও হয়তো একটু গন্ডগোল হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, হয়তো এই যে গ্যাপটা আছে এটাও কিন্তু থাকবে না। দেখো প্রত্যেকটা বাহুকে একটা বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। আমরা যদি এইগুলোর নাম দিয়ে দিই, এটার নাম দিলাম ধরে নাও পি কিউ, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস, আর এটার নাম দিলাম আমরা এক্স। ঠিক আছে, এবং এটা পরস্পরকে ছেদ করছে ও বিন্দুতে। তাহলে এখানে যেটা পেলাম যে পরিবৃত্ত যখন অঙ্কন করছি তখন আমরা পরিবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা পরস্পরকে দুটি বাহুকে সমদ্বিখণ্ড করছি, আর এই ক্ষেত্রে কিন্তু দুটি কোণকে সমদ্বিখণ্ড করতে হচ্ছে। তাহলে দুটোর কিন্তু নিয়ম আলাদা আলাদা। ত্রিভুজাকার নিয়মটা এখানে একই হলো। পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে বৃত্ত, অন্তবৃত্ত মানে হচ্ছে ভিতরে বৃত্ত। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রে আমরা কোণের সমদ্বিখণ্ড করছি। কোণের সমদ্বিখণ্ডক যে বাহুতে ছেদ করছে, দুটি সমদ্বিখণ্ডক যে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে ভূমির ওপর একটা বৃত্তচাপ নিয়ে ওই ভূমির ওপর একটা লম্ব অঙ্কন করছি। লম্বটা যখনই অঙ্কন করলাম ভূমির সঙ্গে ওই পরস্পর যেখানে ছেদ করেছে সেই মাপটা যখন আমরা নিচ্ছি সেটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধের মাপটা নিয়ে আমরা কি করছি, একটা বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, তখন ওই ত্রিভুজের 3টি বাহুকে কিন্তু ছেদ করছে। তাহলে আমরা বলতেই পারি যে এখানে যে বিন্দুগুলি ছেদ করেছে, যে বিন্দুগুলি এখানে ব্যাসার্ধটা কি, এখানে নাম আমরা দিতে পারি। ধর নাও এটার নাম দিলাম আমরা বি,
এটা নাম দিলাম ডি। তাহলে ওডি হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধটা কত সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে 1.6, ঠিক আছে, 1.6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত, ঠিক আছে। ওটা ছিল পরিবৃত্ত, এটা হয়ে গেল অন্তবৃত্ত। তার মানে একটা জিনিস আমার বোঝা যাচ্ছে যে দুটো নিয়ম মনে রাখার খুব সহজ উপায়। একটা হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডক, তাহলে পরিবৃত্ত, কোণের সমদ্বিখণ্ডক, তাহলে হচ্ছে অন্তবৃত্ত। এবং এখানে কি করছে, ওটা শুধুমাত্র সমদ্বিখণ্ডক করার পর প্রস্থ যেখানে ছেদ করছিল সেখান থেকে শীর্ষবিন্দুর মাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করছিলাম। এই ক্ষেত্রে একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হচ্ছে, এবং লম্ব সমদ্বিখণ্ডক যখন আমি অঙ্কন করছি, লম্ব অঙ্কন করছি, ওই লম্ব অঙ্কন করার ফলে ভূমিকে যে বিন্দুতে ছেদ করছে কেন্দ্র থেকে সেটার আমরা মাপ নিচ্ছি এবং সেটাকে ব্যাসার্ধের একটা অন্তবৃত্ত অঙ্কন করছি। এইটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, এটা একটা সাধারণ কনসেপ্ট, অন্তবৃত্তের একটা ধারণা দেওয়া হলো। এরপর আমরা বসে দেখি যে অধ্যায়ের যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে অবশ্যই আলোচনা করব। এইগুলির মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি এই ক্লাসগুলি থেকে উপকৃত হও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।